বাকি সকলের নির্বাক হয়ে যাওয়া উচিত, তবেই বাংলাদেশ টিকবে, অন্যথায় বাংলাদেশ টিকবে না। খুনিরা এত গোছানো হয়ে গিয়েছিল, এত স্মার্ট হয়ে গিয়েছিল, সব লাশ তারা খুব দক্ষতার সঙ্গে গোপন করেছে। এবং এখন তো ভয়াবহ সব গল্প বেরিয়ে আসছে, যাদের প্রাণ ছিল গুলি খাওয়ার পরও তাদের লাশও মর্গে জোর করে লুকিয়ে রেখেছিল। পুলিশ এসে, আমরা যে যে গল্প শুনতাম যে কীভাবে সকালে বিকালে দুপুরে পুলিশ এসে খোঁজ নেয় কারা গুলি খেয়ে এসেছে, তাদেরকে স্থানান্তর করার জন্য চাপ দেয়। যে কোনো মেডিকেলের শুরুতেই ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য একটা রেজিস্টার থাকে, সে রেজিস্টারে যেন গুলিবিদ্ধ ব্যক্তিদের জন্য তথ্য লিপিবদ্ধ না হয় সেজন্য প্রেশার দেয়। আমি যতবার হসপিটালে গিয়েছি সে রেজিস্টারের খাতা খুঁজেও আমরা পাইনি। আমি, আমার পরিবার, আমার সন্তান, যাদের কারণে, আপনাদের সন্তানের কারণে আজকে বেঁচে আছি, সবচেয়ে বড় ত্যাগ করেছেন তো আপনারা। আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ আপনি, আপনার সন্তান, আপনার স্ত্রী। এত ঋণী যে তার আবার কথা কিসের, আমাদের কোনো কথা নেই। এই বাংলাদেশে শুধু আপনাদেরই কথা থাকা উচিত, শুধু আপনাদের কথাই শুনে। আপনারা যাদেরকে হারিয়েছেন শুধু তাদের কথাই শোনা উচিত, শুধু তাদের গল্প, শুধু তাদের কাহিনী শোনা উচিত। আমাদের বাকি সকলের চুপ করে যাওয়া উচিত, বাকি সকলের নির্বাক হয়ে যাওয়া উচিত, তবেই বাংলাদেশ টিকবে, অন্যথায় বাংলাদেশ টিকবে না। আমি আর ইমরান 1-2 আগস্ট ঢাকা মেডিকেলে যেতাম, রাস্তা ফাঁকা, রিক্সা পর্যন্ত পাওয়া যায় না। ইমরান খুব সাহসী, আজকে এই অনুষ্ঠানের যে আয়োজক, ও আমাকে নিয়ে যেত বাংলা মোটর থেকে। ঢাকা মেডিকেলের মর্গের আশেপাশে ভর্তির জায়গায় আমরা দুজন ঘোরাঘুরি করতাম, খোঁজ নিতাম গুলিবিদ্ধ কেউ আসছে কিনা, কয়জন এসেছে আজকে। খুনিরা এত গোছানো হয়ে গিয়েছিল, এত স্মার্ট হয়ে গিয়েছিল, সব লাশ তারা খুব দক্ষতার সঙ্গে গোপন করেছে। এবং এখন তো ভয়াবহ সব গল্প বেরিয়ে আসছে, যাদের প্রাণ ছিল গুলি খাওয়ার পরও তাদের লাশও মর্গে জোর করে লুকিয়ে রেখেছিল। হয়তো চিকিৎসা নিলে অনেকে বেঁচে যেত, কিন্তু অনেকে বাঁচতে পারেনি। আমরা অসংখ্য গুলিবদ্ধ ব্যক্তিদের তখন সাক্ষাৎ পেয়েছি, কিন্তু সহযোগিতা করার খুব একটা কিছু ছিল না। পুলিশ এসে, আমরা যে যে গল্প শুনতাম যে কীভাবে সকালে বিকালে দুপুরে পুলিশ এসে খোঁজ নেয় কারা গুলি খেয়ে এসেছে, তাদেরকে স্থানান্তর করার জন্য চাপ দেয়। যে কোনো মেডিকেলের শুরুতেই ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য একটা রেজিস্টার থাকে, সে রেজিস্টারে যেন গুলিবিদ্ধ ব্যক্তিদের জন্য তথ্য লিপিবদ্ধ না হয় সেজন্য প্রেশার দেয়। আমি যতবার হসপিটালে গিয়েছি সে রেজিস্টারের খাতা খুঁজেও আমরা পাইনি, যেন এই শহীদদের তথ্য, আহতদের তথ্য যেন খুঁজে পাওয়া না যায়। আপনারা জানেন, নতুন সরকার গঠিত হওয়ার পরে সবার প্রথমে উদ্যোগ নিয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে বিচারের জন্য, সেই ট্রাইব্যুনালের আইনটা পরিবর্তন করা হয়েছে ভালোর জন্য, পরিবর্তন করে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। খুনি যখন খুন করে সে খুব দ্রুততম সময়ে কাজ করে, কিন্তু সভ্যতার এমনই শিক্ষা যে আমরা খুনির বিচার খুন দিয়ে করতে পারি না। এটা আমাদের একটা অসহায়ত্ব। আজকে আপনারা যারা এখানে এসে আপনাদের আত্মীয় স্বজনের, আপনাদের স্বজনদের গল্প বলে গেছেন, আপনার স্বজনকে যত দ্রুত আপনি হারিয়ে ফেলেছেন সেটা খুনির কাজ। খুনি তার প্রাণ নিয়ে গেছে। কিন্তু আমরা যারা সভ্য, আমরা যারা বেঁচে আছি, আমাদের কাছে সভ্যতার মূল্য আছে, সমাজের মূল্য আছে, পরিবারের মূল্য আছে, ন্যায়, নিষ্ঠা, ইনসাফ, ন্যায় বিচার, এগুলোর মূল্য আছে।
কারণ এগুলোর উপরে ভিত্তি করে সভ্যতা দাঁড়িয়ে আছে, সমাজ দাঁড়িয়ে আছে, রাষ্ট্র দাঁড়িয়ে আছে, আপনি আমি দাঁড়িয়ে আছি। আমরা খুনির প্রতিশোধ কখনো খুন দিয়ে নিই না, এটা সভ্যতার শিক্ষা না। এই জন্য আমরা বিচারের পথে আমরা অগ্রসর হয়েছি, আপনারা অগ্রসর হয়েছেন, এবং প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির পরও আপনারা দাঁড়িয়ে কিন্তু আপনারা বিচার চেয়েছেন। এর মধ্যে একজন তো সুনির্দিষ্টভাবে উল্লেখই করেছেন, যারা অন্যায়ভাবে, যারা অপ্রাসঙ্গিকভাবে মামলায় জড়িয়ে গেছে, মামলায় নাম ঢুকে গেছে, তারা যেন চিন্তা করেন। এই যে আপনারা শহীদদের মা বাবা, পরিবার, এবং আপনাদের এই যে সভ্যতার সবচেয়ে মৌলিক যে মানদণ্ড সুবিচার, আপনার সন্তান শহীদ হয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে তার গল্প বলতে বলতে বলছেন কেউ যদি অন্যায়ভাবে, কেউ যদি অহেতুকভাবে মামলায় যদি জড়িয়ে থাকে, তাকে যেন মামলা থেকে রেহাই দেওয়া হয়। কি অসাধারণ! এবং আপনি মনে রাখুন, আপনার জন্য এই পৃথিবী হাজার হাজার বছর পথ পাড়ি দিয়ে এখনো পর্যন্ত সভ্যতার আলো টিকিয়ে রেখে এখানে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে। সেই ঋণ, সেই কৃতজ্ঞতা আপনাদের কাছে, শহীদ পরিবারের কাছে আমাদের সারা জীবন থাকবে। বিচারের কয়েকটা ধাপ আছে। আপনারা জানেন বাংলাদেশে এই বিচার যে ট্রাইব্যুনালে হবে, সেই ট্রাইব্যুনালটার মর্যাদা হলো হাইকোর্টের সমান। সাধারণত সাধারণ খুন বা যেসব খুন আমাদের সমাজে সংগঠিত হয়, সেগুলোর বিচার শুরু হয় জজ কোর্টের যে নিম্ন আদালত আছে, নিম্ন আদালত থেকে। কিন্তু এই খুনগুলো, এই অবিচারগুলো যেগুলো গত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা করেছে, এগুলোর বিচারের জন্য নিম্ন আদালত বা জজ কোর্টে যেতে হবে না, এটা ডাইরেক্ট শুরু হবে ট্রাইব্যুনালে, যেটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আছে, সেই ট্রাইব্যুনালটার মর্যাদা হলো ডাইরেক্ট হাইকোর্টের সমান, জজ কোর্টের সমান না। এটা খুবই উচ্চতম একটা ট্রাইব্যুনাল। এইখানে এই বিচারের প্রাথমিক যে স্তর, অনুসন্ধান ও তদন্ত বলে, অনুসন্ধান ও তদন্তের কাজ শুরু হয়েছে। এটা অবশ্যই একটু সময় সাপেক্ষে একটা বিষয়। আপনারা জানেন শত শত হাজার হাজার শহীদ হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আহত হয়েছেন। এই যে শহীদ হয়েছেন যারা, আহত হয়েছেন যারা, তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্য সংগ্রহের কাজটা খুবই কঠিন, খুবই সূক্ষ্ম, খুবই সময় সাপেক্ষ। শুধু আপনাদের 10টি শহীদ পরিবারকে আজকে একসঙ্গে করতে যারা এখানে আয়োজক, আমি জানি তাদের কি ভয়াবহ পরিশ্রম হয়েছে। 10 জায়গায় 10টা পরিবারের সঙ্গে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সফলভাবে এখানে নিয়ে আসা। আর বিচারের জন্য কেন আমরা বলছি যে এগুলো সময় লাগে, কারণ হলো একজন ব্যক্তিকে সকল সাক্ষ্য প্রমাণ তথ্য জোগাড় করে সন্দেহাতীত, এটা একটা বিচারের একটা নীতি বলে বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহের ঊর্ধ্বে উঠে আমাদের প্রমাণ করতে হবে, আমাদের নিশ্চিত হতে হবে এই সেই অপরাধী যে খুন করেছে। সভ্য সমাজের এটা দায় কেন? কারণ সভ্য সমাজ মনে করে কেউ যেন ভুল বিচারের কারণে, কেউ যেন অন্যায়ভাবে, অহেতুকভাবে যেন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। কারণ আমাদের যারা শহীদ হয়েছে, আপনার সন্তান শহীদ হয়েছে, আপনার ভাই শহীদ হয়েছে, এই শহীদি মর্যাদা তো সবচেয়ে উচ্চতম, সবচেয়ে মহত্তম মর্যাদা। তাদের মর্যাদার সাথে পৃথিবীর আর কারো সম্মান, আর কারো মহত্বের কোনো তুলনা হয় না। অতএব তাদের আত্মদান, তাদের বলিদানের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, সেই জন্য সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তথ্য প্রমাণ জোগাড় করা, সেগুলোকে ওই ঘটনার সঙ্গে মিলানো, মিলিয়ে প্রমাণের জন্য, বিচারের জন্য বিচারকের সামনে হাজির করা। এই যে তথ্য প্রমাণ সংগ্রহের যে স্তর, এই বর্তমানে যে স্তরটা আছে, এই স্তরের কাজটা চলছে। একটু সময় লাগবে। আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আগামী ডিসেম্বর একটা আনুমানিক একটা সময়সীমা দিয়েছেন, যে এই সময়ের মধ্যে মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ হয়ে বিচারের কাজ শুরু হবে। তাহলে প্রথম স্তর হলো অভিযোগ, যেটা হয়ে গেছে অলরেডি, অভিযোগ দেওয়া, আপনারা অনেকেই অভিযোগ দিয়েছেন। দ্বিতীয় স্তর হলো তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের কাজ এই মুহূর্তে চলছে। যখন তথ্য সংগ্রহ হয়ে ফাইনাল হয়ে যাবে, তখন ট্রাইব্যুনালে বা আদালতের মধ্যে বিচার শুরু হবে, বিচারের কাজ শুরু হবে। এবং আমি আপনাদেরকে একটু প্রসেসটাও বলে দিই, তাহলে আপনাদের এক ধরনের স্পষ্টতা থাকবে যে কি কি হবে ভবিষ্যতে। এই যে তথ্য সংগ্রহের কাজের পরে যখন বিচারের আদালতের সামনে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, এই বিচারের পরে রায়। আমি আপনাদেরকে অলরেডি 4টা স্টেজ বললাম। অভিযোগ দাখিল করা, যেটা করা হয়েছে, তথ্য সংগ্রহ এবং অনুসন্ধান, যেটা বর্তমানে চলছে। তৃতীয় হলো বিচারের কাজ, যেটা আদালতের মধ্যে হয় উকিল এবং বিচারকদেরকে নিয়ে। 4 নম্বর হলো রায়। এই 4টা স্টেজ মিলে একটা স্টেজ, প্রাথমিক রায় হলো খুনিদের বিরুদ্ধে রায় হবে। এটাই শেষ না,
এই একটা প্রাথমিক রায় হওয়ার পরে সাথে সাথে এই খুনিকে ধরে নিয়ে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া যাবে, ফাঁসি কার্যকর করে দেওয়া যাবে। কিন্তু সভ্যতা বলে যে না, এখনো যথেষ্ট না। দেখুন, আমি আবার মনে করে দিই, খুনি যখন খুন করে তার হিসাব করার প্রয়োজন হয় না, কিন্তু সভ্য সমাজ যখন ওই খুনিরই বিচার করে তাকে কত সতর্কতা অবলম্বন করতে হয় এবং করাই উচিত। এটাই সভ্যতার দাবি। ওই প্রাথমিক রায়ের পরে এই খুনির অধিকার থাকবে একটা আপিল করার, আপিল বিভাগে, যেটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ফোরাম, সর্বোচ্চ ক্ষেত্র। এরপরে আর কোনো ফোরাম নেই। সেখানে সে আপিল করবে। এইখানে ফুল সব তথ্য প্রমাণ আবার রিসার্চ করা হবে, আবার ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার চেষ্টা করা হবে। সেই আপিল স্টেজে যে আরেকটা রায় হবে, দ্বিতীয় রায়। এই দ্বিতীয় রায় হলো এখন ওই যে প্রমাণিত, পরীক্ষিত এবং সুস্পষ্টভাবে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তাকে তখন যার যে শাস্তি, যার যাবজ্জীবন হবে সে সারা জীবন জেলে থাকবে, যার মৃত্যুদণ্ড বা ফাঁসি ঘোষিত হবে তাকে মৃত্যুদণ্ড জন্য নিয়ে যাওয়া যাবে। ওই রায়ের পরও আরেকটা রিভিউয়ের একটা অপশন আছে। দেখেন, প্রথম রায় হলো, পরে আপিল বিভাগের রায় হলো, এরপরও ভুল করছি না তো, অন্যায় হচ্ছে না তো। দেখুন, ফেসিস্ট কোনোদিন ন্যায় অন্যায়ের ধার ধারে না, কিন্তু আমরা যারা শহীদ হওয়ার মতো হিম্মত রাখি, আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরা যারা শহীদ হওয়ার মধ্যে যারা ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য হিম্মত রাখে, তাদেরকে কত সতর্কতার সাথে কাজ করতে হয়। ওই ফাইনাল রায়ের পরও আরেকটা রিভিউর একটা অপশন আছে। ওই অপশন দেওয়া হবে তাকে যে তুমি রিভিউ করো, আরও ভুল হয়েছে কিনা দেখো। ওই রিভিউয়ের পরে আর কোনো কিছু চলে না, তখন সরাসরি রায় কার্যকর হবে, যার যে শাস্তি হবে সেই শাস্তি পাবে। আপনারা যারা এখনও অভিযোগ করেননি, অভিযোগ করার পথ বন্ধ হয়ে যায়নি, আপনারা মামলা করতে পারেন। এই সব মামলার যে কোনো হুমকি দামকি পরিবারে যাদেরকে বলছেন যে এখনো পর্যন্ত এলাকায় সমস্যা, এটা অকল্পনীয়, এটা ভাবাও যায় না। আপনাদের সরাসরি উচিত সরকারের সঙ্গে যোগাযোগ করা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা। আপনাদের সকলের উচিত ডেইলি স্টার বা এরকম বড় বড় পত্রিকাগুলোতে যে আপনাদেরকে বলা যে আমি শহীদের পরিবার বা আমি আহত পরিবার, আমার পরিবার অমুক জেলায় থাকে এবং তারা এখনো পর্যন্ত স্থানীয় বিভিন্ন হুমকি এবং বিভিন্ন চাপের শিকার হচ্ছে। এগুলো নিয়ে বসে থাকবেন না। বাংলাদেশ এখন ফেসিস্টের দখলে না, বাংলাদেশে এখন ফেসিস্টরা শক্তিশালী না। অনেক ফেসিস্ট গোপনে গুপ্তি মেরে আছে আমরা জানি, কিন্তু ফেসিস্টের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেশে হাসিনার ফেরত আসছেন, আপনি এই ভয় পাবেন না, এই ভুল করবেন না। হাসিনাকে আপনি আমি দুইজন তাড়াইনি, হাসিনাকে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাড়িয়ে দিয়েছে। হাসিনা ফেরত আসছে, এটা পৃথিবীর অকল্পনীয় এক দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার ভোগার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই যারা মামলা করেননি মামলা করবেন, এবং এই বিচারের তথ্য অনুসন্ধানী দল এবং অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তারা যারা কাজ করছে তারাও অনেকে আপনাদের কাছে পৌঁছবে। তখন তাদের কাছে অভিযোগ দিলেও কিন্তু সেই অভিযোগ লিপিবদ্ধ হবে। আলটিমেটলি কারো অভিযোগই আমাদের বিচারের কাঠামোর বাইরে থাকবে না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদেরকে সামান্য তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এটা মোটেও সান্ত্বনা না। এবং অবশেষে আবারও আপনাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জানাই। আপনারা শহীদ পরিবারের যারা আছেন আমাকে দেখুন এবং এখানে যারা আছে সবাইকে দেখুন, আমাদের কোনো ভাষা নেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। ধন্যবাদ। আপনার সন্তান এবং আপনার পরিবারের প্রিয়জনকে হারিয়ে আপনারা আমাদেরকে এদেশে, আমার সন্তানকে এদেশে থাকার এবং বাঁচার জায়গা করে দিয়েছেন। ধন্যবাদ।